তো এই মানুষটা যার নাম হচ্ছে নেথান কেন, তাকে সবাই নোভোকেইন বলে ডাকে। নোভোকেইন হচ্ছে বেসিক্যালি একটা ড্রাগস বা একটা ওষুধ, যেটা এক টাইপের অ্যানেস্থেশিয়া, মানে দাঁত তোলার সময় ডাক্তাররা যে ওষুধগুলো ব্যবহার করে যাতে আমরা কোনো কিছু ফিল না করতে পারি। তো এবার ব্যাপার হচ্ছে যে নেথানকে সবাই নোভোকেইন কেন বলে ডাকে। ব্যাপারটা আসলে খুবই সিম্পল, যে নেথানও কোনো ব্যথা যন্ত্রণা কিছুই পায় না। মানে এমন না যে সে পালোয়ান, ব্যথা যন্ত্রণা খুব ইজিলি সহ্য করে নেয়, তেমন কোনো ব্যাপার না। আসলে তার খুবই একটা রেয়ার রোগ রয়েছে, যেটাকে সিআইপি বা সিআইপিএ বলে। এটা ফুল ফর্মটা আপনারা দেখে নিন, আমি আর উচ্চারণ করছি না। তো এই কন্ডিশনে মানুষেরা ব্যথা যন্ত্রণা সচরাচর পায় না। এখন অনেকের তো মনে হতে পারে যে এটা তো একটা টাইপের অ্যাডভান্টেজ, তবে না ভাই। তবে এই ভিডিওতে আমরা রোগ টোগ নিয়ে তো আলোচনা করবো না অবশ্যই। নোভোকেইন হচ্ছে 2025 সালের একটা অ্যাকশন থ্রিলার সিনেমা। তো আছে কিছু এই সিনেমাতে জমজমাটি, এবং এই সিনেমার ট্রেলারটা যখন দেখেছিলাম তখন আমার 2018 সালের একটা হিন্দি সিনেমার কথা মাথায় আসে, যেটার নাম হচ্ছে মর্দ কো দর্দ নেহি হোতা, এবং সেম কনসেপ্টে সেই হিন্দি সিনেমাটা তৈরি হয়েছিল। দুর্দান্ত অ্যাকশন কমেডি, একটা পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা। আমি খুব এনজয় করেছিলাম। তো আপনাদের হাতে সময় থাকলে সেটাও চেক আউট করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি নোভোকেইন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো কথা হচ্ছে আমাদের নেথান কেন নামক এই মানুষটাকে নিয়ে, আমাদের গল্পের মেইন চরিত্র, এবং তার রয়েছে সেই সিআইপি, সেই রোগটা যার কারণে সে কোনো ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারে না। এখন ব্যথা পায় না বলে তার শরীরে কোনো ক্ষতি হবে না তা তো আর হয় না। আমরা দেখতে পাই ঘরের কোনাকাঞ্চিতে, মানে প্রত্যেকটা জিনিসের এজে সে কিছু না কিছু লাগিয়ে রেখেছে যাতে কোনাকাঞ্চি থেকে তার কোনো আঘাত না লাগে। আঘাত লাগলে সে তো ফিলও করতে পারবে না, সেই জন্য আগে থেকে এই প্রিকশনস নিয়ে রাখা। এমনকি সে কোনো হার্ড ফুডও খেতে পারে না, কারণ খাবার চিবাতে গিয়ে যদি সে তার নিজের জিভে কামড় মারে সে তো ফিলও করতে পারবে না সেইটা। সেই কারণে লিকুইড ডায়েট সে ফলো করে। নেথান শান্তশিষ্ট মানুষ, তেমন একটা বন্ধু বান্ধব নেই, এক টাইপের ইন্ট্রোভার্ট। একটা ব্যাংকে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে সে কাজ করে। ব্যাংকটার নাম হচ্ছে ট্রাস্ট ক্রেডিট ইউনিয়ন, যেখান থেকে গরিব মানুষদের লোন দেওয়া হয়। সেই ব্যাংকে একটা মেয়ে জয়েন করেছে রিসেন্টলি। মেয়েটার নাম হচ্ছে শেরি, এবং নেথানের সম্ভবত তাকে বেশ পছন্দও হয়েছে। তবে যেমনটা বললাম, ইন্ট্রোভার্ট মানুষ, তবে মনের খুবই ভালো সে। এই তো আর্ন নামক একজন বৃদ্ধ মানুষ সময় মতন টাকা শোধ করতে পারেনি, একই সাথে রিসেন্টলি তার স্ত্রী মারা গেছে। সেই দুঃখটা কিন্তু নেথান ফিল করতে পারে, সেই কারণে সে আর্লকে আরও বেশ কিছুটা দিন হাতে সময় দিয়েছে। তারপর নেথান চলে যায় কফি নেওয়ার জন্য। এখন কফি গরম বা কতটা ঠান্ডা সেটাও তো তার পক্ষে ফিল করাটা সম্ভব না, তাই না? সেই কারণেই তো সে কফি মাগের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে তার উপরে সে কফি ঢালে। সেই মুহূর্তে শেরি চলে আসে নেথানের সাথে কথা বলার জন্য, এবং আচমকা নেথান তার হাতের মধ্যে গরম কফিটা ফেলে দেয়। অবভিয়াসলি ব্যথা যন্ত্রণা সে পাবে না, তাই বলে কি হাত পুড়বে না? সে মেয়েটা তাকে একটু সরি টরি বলে, আর এখান থেকেই তাদের দুজনের কেমিস্ট্রি একটু শুরু হয়। সেই মেয়েটা নেথানের উপর ইন্টারেস্ট দেখাতে থাকে, এবং সে চায় যে নেথান তার সাথে বাইরে বেরোক। নেথান একটু লাজুক টাইপের, প্রথমে তো ডিনাই করে দেয়, তবে পরে সে রিয়েলাইজ করে যে এখানে না বললে তার নিজেরই লস, তাই সে পরে রাজি হয়ে যায় এবং তারা দুজন মিলে একটা লোকাল রেস্টুরেন্টে যায়। এখন মেয়েটা তো অনেক কিছু অর্ডার করছে, তবে নেথান তো অর্ডার করতে পারবে না, সেই কারণে সে মিল্কশেক অর্ডার করে। মেয়েটা তার পছন্দের খাবার একটা চেরি পাই অর্ডার করে। পরে সে নেথানকে অনেকবার করে সাধ্যে থাকে একটুখানি টেস্ট করার জন্য, এবং ফাইনালি নেথান সত্য কথাটা জানায় যে সে এই টাইপের খাবারগুলো খেতে পারবে না যেখানে আপনাকে চিউ করতে হবে বা যেটার জন্য আপনার দাঁত ব্যবহার করতে হবে। তবে শেরি তার মধ্যে কনফিডেন্স যোগায়, তাকে আশ্বাস দেয় যে কিছু হবে না, কিছু হলে সে আছে এখানে। এবং ফাইনালি নেথান সাহস করে সেই চেরি পাইটা ট্রাই করে। ফর্চুনেটলি তার কিছুই হয়নি, এবং প্রায় বহু বছর পর, বলতে গেলে ফার্স্ট টাইম, সে একটা পাই টেস্ট করে। আর কি, তার তো খুশির ঠিকানা নেই। শেরি তারপর নেথানকে জিজ্ঞেস করে যে আজকে রাতে সে কী করছে, যদি ফ্রি থাকে তাহলে নেথান আসতেই পারে। নেথান এই ব্যাপারটা তার বন্ধুকে জানায়। এখন একটু আগে তো বললাম যে তার কোনো বন্ধু নেই। ব্যাপারটা এই যে নেথান একটু ভিডিও গেমস খেলে, এবং তার একটা অনলাইন বন্ধু রয়েছে যার মুখ সে কোনোদিনই দেখেনি, এবং এই অনলাইন বন্ধুটাই তার অনলি ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে রস্কো। এবং তাকে সে ব্যাপারটা শেয়ার করে, এবং সেও নেথানকে বলে যে নেথানের যাওয়া উচিত। ইভেন নেথান নিজেও তো সেই মেয়েটাকে পছন্দ করে। সো রাতের বেলা সে মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। তারা একটা লোকাল বারে বসে। মেয়েটা তার নিজের ব্যাপারে অনেক কিছু বলে, তার ছোটবেলার কথা, তার ব্যাকগ্রাউন্ড, এবং সেই বারে নেথানের এক ছোটবেলার বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এবং এই ছেলেপেলেগুলোই নেথানকে নোভোকেইন বলে ডাকে। প্রথমেই সেই ছেলেটা এসে নেথানের পেটে একটা ঘুষি মারে, কারণ তারা তো সেই ছোটবেলায় স্কুলেই দেখেছে যে নেথানের কোনো ব্যথা যন্ত্রণা লাগে না, সে যখন কোনো ফিলই করতে পারে না, তো একটা ঘুষি মারলে সমস্যা কি? তবে শেরির কিন্তু এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না। কিছুক্ষণ বাদেই নেথানের হাতের ঘড়ির অ্যালার্মটা বেজে ওঠে, এবং সিনেমা এই সিনটা বারবার দেখবেন। অ্যাকচুয়ালি তার একটা টাইমার সেট করা আছে, যে টাইমে গিয়ে তাকে টয়লেট করতে হয়। মানে তার যে ব্লাডারে চাপ পড়েছে সেই চাপটাও তো সে ফিল করতে পারবে না, সেই জন্যই টাইমার লাগিয়ে নির্দিষ্ট সময়ে সময়ে সে চলে যায় টয়লেটে।
ফিরে আসার পর সে লক্ষ্য করে যে সেই ছেলেটাই আবার শেরির সাথে বসে গল্প করছে। শেরি তাদের দুজনকে একটা শর্টস অফার করে এবং সেই ছেলেটা একদম নির্দ্বিধায় শর্টসটা একবারে টেনে নেয়। তবে তার মধ্যে কি ছিল, সেটা এক টাইপের হট পেপার সস ছিল, প্রচণ্ড ঝাল। এখন নেথান তো কোনো কিছু ফিল করতে পারবে না, তবে সেই ছেলেটা চরম সমস্যায় পড়ে যায়। আসলে যেমনটা বললাম যে নেথান তো একটু শান্তশিষ্টে ছেলে, কাউকে কিছু বলে না। তবে শেরি এই জিনিসটা লক্ষ্য করেছে এবং সেই ছেলেটার আচরণটা শেরির একদমই পছন্দ হয়নি, সেই কারণেই সে তাকে জব্দ করেছে। পরে তারা বেরিয়ে সেখান থেকে চলে যায় নেথানের বাড়িতে। তাদের বন্ধুত্ব একটা রোম্যান্টিক রিলেশনশিপে পরিণত হয়েছে। মোটমাট আমাদের সিঙ্গেল ইন্ট্রোভার্ট নেথান যেটা এতদিন স্বপ্ন দেখেছিল সেটা সে পেয়ে গেছে। মনে মনে সে খুবই হ্যাপি। আসলে নেথান এতদিন যে কনফিডেন্সের অভাবে ভুগছিল সেই কনফিডেন্সটাই মেয়েটা তার মধ্যে এনে দিয়েছে। তো সেই দিনটা ছিল ক্রিসমাস ইভ। নেথান তার ব্যাংকে কাজ করছে এবং সেই সকালেই সান্টাক্লজের ড্রেস পরা বেশ কয়েকটা ডাকাত চলে আসে সেই ব্যাংকে ডাকাতি করার জন্য। প্রথমে সেই ব্যাংকের ম্যানেজার অর্থাৎ নাইজেলকে তারা জিজ্ঞেস করে তাদের ভল্টের কোডটা কি, সেই ভল্টের দরজাটা যাতে সে খুলে দেয়। তবে নাইজেল তো সেটা করছে না, সেই কারণে সাইমন নামক একটা ডাকাত নাইজেলকে পেটাতে থাকে এবং পেটাতে পেটাতে আচমকা তার যে সেই সান্টাক্লজের দাড়িটা ছিল সেটা সরে যায় এবং নাইজেল তার মুখটা দেখে নেয়। এবং অবশ্যই সাইমন তো এটা চাইবে না, যেহেতু নাইজেল তার মুখটা দেখে নিয়েছে সেই কারণে বাধ্য হয়ে সে নাইজেলকে হত্যা করে ফেলে। তারপর সে চলে যায় নেইথানের কাছে। নেইথানকে তারা ঘুষি লাথি মারতে থাকে। স্বাভাবিকভাবেই সে কোনো কিছু ফিল তো করতে পারছে না। এখন ম্যানেজার তো মারা গেছে, তাই অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেই ভল্টের পাসওয়ার্ডটা জানে। তবে নেইথানও কোনো কিছু বলছে না, সেই কারণে সে নেথানের নতুন গার্লফ্রেন্ড অর্থাৎ শেরিকে হত্যা করবে বলে ভয় দেখাতে থাকে। বাধ্য হয়ে নেথান সেই ভল্টের কোডটা বলে দেয়। আর কি, তাদের সোনায় সোহাগা। ভল্টে ঢুকে একদম সব টাকা পয়সা লুটে তারা সেখান থেকে বেরোতেই যাবে, ততক্ষণে পুলিশ চলে এসেছে। তবে সেই ডাকাতগুলোর মনে কোনো ভয় নেই। এলো পাথারি গুলি চালাতে চালাতে বহু পুলিশকে হত্যা করে তারা সেখান থেকে পালিয়ে যায়। একই সাথে তারা শেরিকে হোস্টেজ বানিয়ে নিয়ে গেছে সেখান থেকে। আর এখান থেকেই আমাদের হিরোর গল্প শুরু। কে আমাদের হিরো? নেইথান বা নোভোকেইন। যেমনটা বললাম, একটা ইন্ট্রোভার্ট সিঙ্গেল ছেলে যে সারাটা জীবন সেলফ ডাউটে ভুগেছে, তার মধ্যে এখন আচমকা কনফিডেন্স চলে এসেছে এই মেয়েটার জন্য। এই মেয়েটাই এখন তার সব, আর এই মেয়েটাকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারবে। প্রথমে সে বাইরে একটা আহত পুলিশ অফিসারকে সাহায্য করে এবং তারপরে সেই পুলিশ অফিসারটার বন্দুক এবং তার গাড়িটা নিয়ে চলে যায় সেই ডাকাতগুলোর পিছু করার জন্য। সেই ডাকাতগুলোর দুটো গাড়ি নিয়েছিল, তারা স্প্লিট হয়ে যায়, আলাদা হয়ে যায়, যাতে নেথান তাদেরকে একবারে ধরতে না পারে। নেথান একটা গাড়ির পিছু করে, যে গাড়িটার মধ্যে বেন নামক আর একটা ডাকাত উপস্থিত ছিল। তো নেথান সেই বেনের পিছু করতে করতে তারা একটা রেস্টুরেন্টের কিচেনের মধ্যে গিয়ে পৌঁছায়। এখন নেথান তো কোনোদিন আগে গুলি চালায়নি, মানে বন্দুকও হাতে এসে ধরেনি, যে ব্যাপারটা বেন বুঝতে পেরেছে। একই সাথে আমাদের নেথান তেমন লড়াই টড়াইও জানে না, যেটা সুযোগ নিয়ে বেন তাকে উদ্যম পেটায়। একই সাথে বেন কিন্তু টায়ার্ড এবং ফার্স্ট্রেটেড হয়ে গেছে যে নেথান এত মার খাওয়ার পর উঠে দাঁড়িয়ে আছে কি করে। নেথান এদের কাউকেই কিছু করতে চায়নি। নেথান জাস্ট জানতে চায় যে শেরি নামক সেই মেয়েটাকে বাকি ডাকাতরা কোথায় নিয়ে গেছে। এটা বলে দিলেই সে বেনকে ছেড়ে দেবে। তবে বেন তো কিছু বলে না, তাদের মধ্যে হয় চরম মারপিট। সেই বন্দুকটা পড়ে গেছিল একটা ফুটন্ত তেলের মধ্যে এবং নেথান সেখান থেকেই বন্দুকটা বার করে বেনকে গুলি মেরে হত্যা করে দেয়। অফকোর্স এই প্রসেসে নেথানের হাতটা তো পুরো একদম ভাজা হয়ে গেছে, বাট যেমনটা জানি যে তার তো ব্যথা যন্ত্রণা নেই। বেনের হাতে একটা ট্যাটু রয়েছে। নেথান সেই ট্যাটুটার ছবিটা তুলে তার বেস্ট ফ্রেন্ড, মানে তার অনলি ফ্রেন্ড রস্কোকে পাঠায় এবং তাকে রিকোয়েস্ট করে খবর লাগানোর জন্য যে এই ট্যাটুটা কোথায় বানানো হতে পারে। এখন রস্কো তো এইসব শুনেই ভয় পেয়ে গেছে যে নেথান কয়েকটা ডাকাতের পিছু করেছে, সে একজনকে হত্যা করেছে, এমনকি একটা পুলিশের গাড়ি চুরি করে নিয়ে এসে পালিয়েছে। তা সত্ত্বেও রস্কো তার বেস্ট ফ্রেন্ডের রিকোয়েস্টে মানা করতে পারে না। অন্যদিকে দুই অফিসার মেন্সি এবং অফিসার ডাফি, তারা দুজন ক্রাইম সিনে গিয়ে পৌঁছায়। তারা জানতে পারে সে এক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে সেই ডাকাতদের সেই ভল্টের দরজাটা খুলে দিয়েছিল, সেই আবার পুলিশের একটা গাড়ি চুরি করে পালিয়েছে। এখন হিসাব মতন পুলিশরা তো তার উপরেই সন্দেহ করবে যে সেই হয়তো ডাকাতদের সাথে রয়েছে, ডাকাতদের হেল্প করেছে। অন্যদিকে নোভোকেইন সে মিস্টার আর্লের স্টোরে চলে যায়। মিস্টার আর্ল, যাকে গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে নেথান অনেক সাহায্য করেছিল, এখন মিস্টার আর্লের সাহায্য করার পালা। সেখান থেকেই নেথান তার হাতে লাগা গুলিটা বার করে। বেনের সাথে লড়াই করার দরুন তার হাতে গুলি লেগেছিল, তো খুব ইজিলি সে হাত দিয়ে গুলিটা বার করে নেয় এবং আঠা দিয়ে তার সেই ক্ষতস্থানটা সে চিপকে দেয়। এখন যেমনটা বলেছিলাম, সে ব্যথা যন্ত্রণা পায় না বলে তার শরীর যে এক্সস্ট হবে না সেটা তো না, ক্লান্তি, জ্ঞান হারানো, এই জিনিসগুলো তারও তো হয় এবং সেটা সে ফিল করতে পারছে। তবে এখন বসে থাকলে চলবে না। সেই স্টোরে সে এপিপেন দেখতে পায়। এপিপেন হচ্ছে বেসিক্যালি যাদের অ্যালার্জি হয় তাদের কুইক ট্রিটমেন্টের জন্য এটা ইউজ করা হয়, যেটা এক টাইপের অ্যাড্রিনালিন শট।
এবং নেথানের এই মুহূর্তে এটাই তো প্রয়োজন। সেটা নিয়েই নেথান একদম চাঙ্গা হয়ে যায় এবং সে স্টোর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশেরা সেই বেনের মৃতদেহ খুঁজে পেয়েছে। সেখানে থাকা সব উইটনেসদের থেকে জানতে পেরেছে পুলিশ যে একজন টাই পরা মানুষের সাথে তার লড়াই হয়েছিল, এবং সেই টাই পরা মানুষটা সেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছাড়া আর কেউ না, অর্থাৎ নেথান, যার প্রোফাইলটাও পুলিশেরা পেয়ে গেছে, যে তার কোনো খারাপ ট্র্যাক রেকর্ড নেই, যে অতীতে সে কোনো খারাপ কাজ করেছে। একই সাথে সেই ব্যাংকে সে 6 বছর ধরে কাজ করছে। নেথানের নাম্বারও তারা পেয়ে গেছে। অফিসার ডাফি জানায় যে নেথান একটা ক্রিমিনাল, সে কি আর পুলিশের ফোন রিসিভ করবে? তবে নেথান একবারে ফোনটা রিসিভ করে। যেমনটা বললাম যে তার তো সাদা মনে কাদা নেই। সে প্রথমেই পুলিশকে জিজ্ঞেস করে যে বাকি ডাকাত এবং তার গার্লফ্রেন্ড অর্থাৎ শেরিকে কি পুলিশরা উদ্ধার করতে পেরেছে। মানে অফিসার মিনসি ব্যাপারটা রিয়েলাইজ করে যে নেথান এই পাগলামিটা তার এই নতুন গার্লফ্রেন্ড শেরির জন্যই করছে। তবে পুলিশদেরও তো অনেক প্রোটোকল রয়েছে। নেথান যে কাজটা করছে এটা তো তার না, এটা পুলিশের কাজ। নেথান তখন তাকে কিছু ফ্যাক্ট ঝেড়ে দেয় যে প্রায় 75% হোস্টেজের মৃত্যু প্রথম 3 ঘন্টাতেই হয়ে যায়। পুলিশেরা কিছুই করতে পারে না, সেই কারণে সব দায়িত্ব সে নিজে হাতে তুলে নিয়েছে। সে অফিসার মিনসির একটা মেয়েও রয়েছে। নেথান তাকে জিজ্ঞেস করে যে তার মেয়েকে যদি এরকম কেউ হোস্টেজ বানিয়ে নিয়ে যেত, অফিসার মিনসি কি বসে থাকতো এতক্ষণে? তো আমাদের নেথান সেটাই করছে। পুলিশেরা তার ফোনটা তো ট্রেস করে নিয়েছে, নেথানের লোকেশনটা এখন তাদের কাছে আছে। তবে অফিসার মিনসি বুঝতে পেরে যায় যে এ বেটা ক্রিমিনাল না। অন্যদিকে সেই ডাকাতগুলো, যাদের মধ্যে একজন মারা গেছে বেন, তবে বেনের একটা ভাই রয়েছে আন্ড্রে। সে খুবই চিন্তিত বেনকে নিয়ে, যে বেন এখনো ফিরে আসেনি কেন তাদের এই হাইড আউটে। আমরা এটাও তো দেখেছিলাম যে তারা শেরিকে হোস্টেজ বানিয়ে নিয়ে গেছিল। ওয়েল, শেরি কোনো হোস্টেজ না, বরং এই ডাকাতগুলোরই পার্টনার। সে ব্যাংকে হামলা করার পর তারা যে শেরিকে হোস্টেজ বানাবে, এটা তার প্ল্যানেরই একটা অংশ। একই সাথে শেরি যে এতদিন নেথানের সাথে মেলামেশা করছে, তার এত ক্লোজ হয়ে যাচ্ছে, আসলে সে নেথানের থেকে সেই ভল্টের কোডটা বার করার চেষ্টা করছিল। তবে যেটা প্রথমে নাটক ছিল, পরে সেটা আসলে পরিণত হয়েছে। সে অ্যাকচুয়ালি নেথানকে মনে মনে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে নেথান তার বন্ধু রসকোর থেকে জানতে পেরে যায় যে বেনের হাতে যে ট্যাটুটা ছিল সেটা কোথার থেকে করা হয়েছিল। নেথান চলে যায় সেই ট্যাটু পার্লারে, যেটার মালিক জেনো নামক আরেকজন মানুষ। সো নেথান সেখানে মিথ্যে কথা বলছে, সে এসেছে নাকি কিছু ট্যাটু করানোর জন্য। এখন ট্যাটু করাতে এসে সে জেনোকে নানান প্রশ্ন করতে থাকে, সেই বেনের ব্যাপারেও বেশ কিছু প্রশ্ন করতে থাকে। তবে নেথান তো অত চালাক তো না। জেনো ঠিক বুঝতেই পেরে যায় যে নেথান মিথ্যে কথা বলছে, সে অ্যাকচুয়ালি বেনের ব্যাপারে জানার চেষ্টা করছে। আর এটা নিয়ে জেনোর সাথে নেথানের লেগে যায় ঝামেলা, মারপিট। এখন জেনোর চেহারাটা তো অনেক বড়, তাই বলে আমাদের নেথানকে আন্ডারস্টিমেট করলে তো চলবে না। নেথান লড়াই করার জন্য তার হাতের মধ্যে কাচের টুকরোগুলো ঢুকিয়ে নেয় তার ফিস্টে, যাতে সে ঘুষি দিয়ে জেনোর খেল খতম করে দিতে পারে। আর এসব দৃশ্য দেখে তো জেনো প্রথমেই অবাক হয়ে যায় যে এই ছেলেটা পাগল নাকি, এরকম কেন করছে। যদিও দৃশ্য আর সে বেশিক্ষণ দেখতে পারে না, কারণ নেথানের ঘুষিতে সে একদমই অন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে অবশেষে সে সেই বেনের সম্পূর্ণ নামটা নেথানকে বলে দেয়। সেই বেন হচ্ছে একজন প্রাক্তন সৈন্য, এবং নেথান তার আরেকজন কলিগ, আরেকজন ব্যাংক এজেন্টকে ফোন করে সেই বেনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে যে এই নামে কোনো মানুষ কোনো লোন টোন নিয়েছে নাকি, বা তার কোনো রেকর্ড রয়েছে নাকি এরকম। এবং সে জানতে পেরেও যায় পরে, মানে সেই বেনের ব্যাপারে, তার বাড়ি কোথায়, সব কিছু। অন্যদিকে বেনের ভাই আন্ড্রে, সেও খুবই চিন্তিত। সেও চলে যায় বেনের বাড়িতে, এটা দেখার জন্য যে তার ভাই তার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে নাকি। বেনের বাড়িতে চারিদিকে বুবি ট্র্যাপ পাতানো রয়েছে, চারিদিকে ফাঁদ, এবং নেথান সেই একটার পর একটা ফাঁদে পা দিতে থাকে। যদিও সে জানতে তো পেরে যায় অবশেষে যে সেই বেন একটা গ্যারেজে কাজ করে, আর তখনই সে বেনের পাতানো আর একটা ফাঁদে পা দিয়ে দেয়। আমাদের নেথান একদম উল্টে লটকে রয়েছে, সেখান থেকে সে বেরোতেও পারবে না। সেই কারণে সে তার অনলি ফ্রেন্ড অর্থাৎ রসকোকে ফোন করে এবং তার থেকে সাহায্য চায়, রসকো যাতে এখানে এসে তাকে বাঁচিয়ে দিয়ে যায়। মানে রসকোর বাড়ি এখান থেকে খুব একটা দূরে না। একই সাথে নেথান এমনভাবে রিকোয়েস্ট করতে থাকে যে সে নেথানের একমাত্র বন্ধু, একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাকে ছাড়া এই দুনিয়াতে সে কাউকে চেনে না। তো এইসব কথা শুনে রসকো রাজি হয়ে যায়, সে আসবে নেথানকে বাঁচানোর জন্য। তবে তার আসার আগেই বেনের ভাই অর্থাৎ আন্ড্রে সেখানে চলে এসেছে, এবং সে দেখতে পায় যে তার ভাইয়ের পাতানো ফাঁদে নেথান উল্টো লটকে রয়েছে। সে যখন নেথানকে জিজ্ঞেস করে যে তুমি কে, নেথান জানে যে সে এখানে এসেছিল চুরি করতে এবং ভুলবশত একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর তখনই সাইমন অ্যান্ড্রেকে ফোন করে দুঃখের খবরটা জানায় যে তার ভাই অর্থাৎ বেন মারা গিয়েছে, এবং তাকে হত্যা করেছে একজন ফর্মাল ড্রেস পরা মানুষ, টাই পরেছিল সে। আর এরকমই তো একটা মানুষ আন্ড্রের সামনে এখন উল্টো ঝুলে রয়েছে। নেথান পরে সত্যটা স্বীকার করে যে হ্যাঁ সেই হত্যা করেছে, এবং আন্ড্রে তো অবশ্যই তাকে ছাড়বে না। নেথান তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যাতে সে মাথায় গুলি মারে, যাতে সে ব্যথাটা অনুভব না করতে পারে। এখন এইটা শুনে আন্ড্রে ভাবে যে এরে তো এত সহজ মৃত্যু আমি দেবো না, আমার ভাইকে সে হত্যা করেছে, একে আমি কষ্ট দেব। সেই কারণে সেই পৌরাণিক টর্চার 3rd ডিগ্রি সে ইউজ করতে থাকে, মানে হাতের নখ তুলে দেওয়া, তার ক্ষতস্থানগুলোতে আরও বেশি বেশি করে আঘাত করা। আমাদের নেথানের তো অবশ্যই কোনো ব্যথা যন্ত্রণা ফিল হচ্ছে না, তা সত্ত্বেও তাকে তালে তাল মিলিয়ে তো চলতে হবে, কারণ তার পার্টনার অর্থাৎ রসকো কিন্তু এখনও আসেননি। রসকো আসা পর্যন্ত তাকে খেলাটাকে কন্টিনিউ রেখে যেতে হবে। তখনই সাইমন অ্যান্ড্রেকে ফোন করে জানায় যে ইমিডিয়েট সেখান থেকে চলে আসতে।
তারা এখন এই স্থান ত্যাগ করে টাকা পয়সা নিয়ে এখান থেকে পালাবে। ওয়েল, এটা জানতে পেরে আন্ড্রে চলে যায় নেথানের চোখে আঘাত করার জন্য। আর নেথান তো এটা থেকে ভয় পেয়ে যায় যে হাত পা নোক এইগুলো তো ঠিক আছে, তাই বলে চোখ, এবার তো ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, যে হিন্দি সিনেমাটার কথা আপনাদের বলেছিলাম শুরুতে, যে মর্দ কো দর্দ নেই হোতা, সেখানে সেই ছেলেটা নিজের চোখটা গার্ড দিয়ে রাখে এবং সবসময় জল পান করতে থাকে। চোখটা গার্ড করে রাখে এই কারণে যাতে চোখটা শুকিয়ে না যায় বা চোখে কিছু যাতে না লাগে, কারণ লাগলে সে ফিল করতে পারবে না। একই সাথে সে ডিহাইড্রেট থাকলে সেও জানবে না, সেই কারণে তাকে জল পান করে যেতে হবে। সো দুটো সিনেমাতেও এরকম ছোটোখাটো বেশ ডিটেলসগুলোর উপরে নজর দেওয়া হয়েছে। সো সেই আন্ড্রে নেথানের চোখে আঘাত করতে যাবে, সেই মুহূর্তেই রস্কো সেখানে চলে আসে, যে আন্ড্রের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। এখন রস্কোকে আমাদের নেথান এই প্রথমবার দেখছে, মানে এতদিন তাদের মধ্যে এত গল্প এত আলোচনা হয়েছে কিন্তু তারা একেবারে মুখ তো দেখেনি। তবে নেথান রস্কোকে দেখে একদম অবাক। রস্কো নাকি নেথানকে বলেছিল যে সে নাকি 6.5 ফুট হাইটের এবং তাকে নাকি জেসন মোমোর মতন দেখতে, মানে অনলাইন স্ক্যাম যেমনভাবে হয় আর কি। তো আমাদের নেথান এটাই ভেবেছিল যে সত্যি হয়তো 6.5 ফুট হাইটের কোনো মানুষ এসে তাকে এসে বাঁচাবে। তবে যাই হোক, ডিসঅ্যাপয়েন্ট সে হয়নি, কারণ তার বেস্ট বাড়ি তো এসেছে তাকে বাঁচানোর জন্য, তাই না? এখন এই দুজন বেস্ট বাড়ি আবার বলতে আমাদের নেথান যতটা বলদা, রস্কো তো তার থেকেও বেশি বলদা। আসলে ব্যাপারটা হচ্ছে যে আন্ড্রের হুশ এসে গেছিলো আচমকা, এখন তাকে তো থামাতে হবে, এবং অবশ্যই রস্কো তো তাকে থামাতে পারে না। তবে নেথান অবশেষে তাকে হত্যা করে দেয় একদম ব্রুটাল ওয়েতে। মানে এই সিনেমাতে নেথান যাদেরকে হত্যা করেছে বা যাদেরকে আঘাত করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সে তার নিজের রোগের অপব্যবহার করেছে, কিন্তু মানে রোগ না, তার যে ক্ষমতাটা রয়েছে সেটার অপব্যবহার। ততক্ষণে পুলিশরা সেখানে চলে এসেছিল। তবে রস্কো পুলিশদের ডিস্ট্র্যাক্ট করে যে সুযোগে নেথান রস্কো ড্রেসটা পরে সেখান থেকে পালায়। সে চলে যায় সেই গ্যারেজে যেখানে সাইমন এবং শেরি রয়েছে। তবে শেরি এবার সাইমনের সাথে থাকতে চায় না। সাইমন তো পালানোর জন্য রেডি, তবে শেরি সে পালাতে চায় না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলাও লাগে। আর ততক্ষণে নেথান সেখানে চলে এসেছে। নেথান যখন পরে সত্যটা জানতে পারে, তার পায়ের নিচে থেকে একদম মাটি সরে যাওয়ার মতন অবস্থা, যে মেয়েটাকে সে এত ভালোবেসেছিল, এতটা বিশ্বাস করেছিল, সেই ডাকাতিতে তারও কন্ট্রিবিউশন তো রয়েছে। আর এসব জানতে পেরে আমাদের নেথান যে পরিমাণে শক পেয়েছে, যে ব্যথাটা সে পেয়েছে, সেই ব্যথা তাকে শরীরে আঘাত করেও দিতে পারবে না কেউ। সেটারই সুযোগ নিয়ে সাইমন নেথানকে তো খুব পেটাতে থাকে। সে তো লিটারেলি গাড়ি চাপিয়ে তাকে হত্যাই করে দেওয়ার প্ল্যান করেছিল। তবে শেরি তখন সাইমনকে আটকে দেয়। আমরা জানতে পারি যে সাইমন এর আগে বহু এরকম খারাপ কাজ করেছে, বহু মানুষকে হত্যা করেছে, তবে কোনোটাতেই শেরি তাকে সাপোর্ট করেনি। এখন যেহেতু শেরি তার বোন, মানে তার অ্যাডপ্টেড সিস্টার, তাই সে সাইমনের সঙ্গ দিয়েছে, তবে এইটাকে কোনোদিনই সে সাপোর্ট করেনি। ইভেন সে শেষ পর্যন্ত সাইমনকে বলে সব টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে, সে থাকবে এখানে নেথানের সাথে। যেটা জানতে পেরে সাইমন তো প্রচণ্ড রেগে যায় এবং সে শেরিকে গুলি মারার চেষ্টা করে। তবে ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে, যারা সাইমনের পেটে একটা গুলি মারে। সাইমন মাটিতে লুটিয়ে পড়ে, অন্যদিকে তারা নেথানকে উদ্ধার করে নেয় সেখান থেকে। তবে এখানেও গল্প শেষ হয় না। সাইমন মরেনি, সে উঠে এলোপাথারি গুলি চালাতে থাকে, যেটাতে অফিসার ডাফি সেখানে মারা যায় এবং অফিসার মিন্সি চরম ঘায়েল হয়। হাতে টাকার ব্যাগ নিয়ে সাইমন বাইরে বেরোয় এবং অ্যাম্বুলেন্সের চালককে গুলি মেরে সে অ্যাম্বুলেন্সটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েল, নেথান কিন্তু সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই ছিল। অন্যদিকে এবার শেরি চলেছে নেথানকে বাঁচাবে বলে। অবশ্যই পুলিশরা প্রথমে তো শেরিকে ছাড়বে না, কারণ তারা সত্যটা জেনে গেছে। তবে অফিসার মিন্সি চরম ঘায়েল এবং সে শেরিকে ভরসা করে। শেরি জানায় যে তার ভাই কোথায় পালিয়েছে সে জানে এবং সে পুলিশের গাড়িটা নিয়ে সেই দিকেই চলেছে। আসলে তার ভাই ডকে যাচ্ছে, যেখানে একটা বোট নিয়ে তারা এই দেশ ত্যাগ করবে। পরে শেরি সেখানে গিয়ে পৌঁছায়। অফিসার মিন্সি চরম আহত ছিল, সেই কারণে সে রস্কোকে বলে অফিসার মিন্সিকে নিয়ে হসপিটালে যেতে, যাতে তার চিকিৎসা হয়। অন্যদিকে শেরি চলে যায় নেথানকে বাঁচানোর জন্য। তবে নেথানের তো আলাদা গল্প চলছে, সে তো ছিল সেই অ্যাম্বুলেন্সের মধ্যে এবং তার হুঁশ চলে আসে। এখন হাতটা তো তার বাঁধা, সে কি করবে? ওয়েল, সেখানে একটা ডিফ্যাপ পড়েছিল, যেটা দিয়ে সে নিজের গায়ে শক দেয় এবং আর একটা হাত দিয়ে সাইমনকে স্পর্শ করে। সাইমন ইলেকট্রিক শক খায় এবং তার গাড়িটা সেই ডকের মধ্যে উল্টে যায়। তবে সাইমনের অত সহজে কিছু হয়নি। নেথানকে সে খুব পেটায়, ইভেন নেথানের হাতটাও সে ভেঙে দেয়। এমন বাজেভাবে ভেঙেছে যে নেথানের হাতের হাড়টা পর্যন্ত বেরিয়ে গেছে। সময় মতন শেরি সেখানে চলে আসে নেথানকে বাঁচানোর জন্য, যার সাথে আবার সেই সাইমনের লেগে যায় ঝামেলা, মানে ভাই বোনের ঝামেলা হচ্ছে। অবশেষে সাইমন শেরিকে সেখানে হত্যা করেই দিত। আর তখনই নেথান উঠে আসে, যার ভাঙা হাত থেকে বেরিয়ে যাওয়া সেই হাড়টা সেই সাইমনের জয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, মুখের মধ্যে, এবং অবভিয়াসলি সাইমন সেখানেই মারা যায়। ওয়েল, এই লড়াই ফাইনালি থেমেছে। নেথানের যখন হুঁশ আসে, সে নিজেকে পায় হসপিটালে, তার সারা গায়ে প্লাস্টার করা, মানে এত ফ্র্যাকচার, এত ক্ষত হয়েছে যেটা বলার বাইরে।
তার বেস্ট ফ্রেন্ড কিন্তু তার পাশেই ছিল, অর্থাৎ রস্কো, যে জানায় যে প্রায় 10 দিন পরে নেথানের হুঁশ এসেছে। অফিসার মিনসি চলে আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য, নেথান যে ক্রাইমগুলো করেছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করার জন্য। যে অবশ্যই পুলিশের গাড়ি চুরি করা, পুলিশের বন্দুক নিয়ে পালানো, যে কাজগুলো নেথান করেছে এগুলো শাস্তি তো হবে, তবে একই সাথে সে অনেক ভালো কাজও তো করেছে। একটা আহত পুলিশকে সাহায্য করা এবং বহু উইটনেস দেখেছে যে সে গুন্ডাদের সাথেই লড়েছে, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি সে। সেই কারণেই তাকে 6টা মাস হাউস অ্যারেস্টে রাখা হবে এবং অবশ্যই একটা ভালো উকিল সে জোগাড় করতে পারলে তার বেশি চিন্তা করারও প্রয়োজন হবে না। সময় কেটে যায়, 1টা বছর কেটে গেছে, নেথান একদম চাঙ্গা। তবে আজকে রাতে তো তার একটা ডেট রয়েছে শেরির সাথে। রস্কোকে এই ব্যাপারটা জানায় এবং রস্কো খুবই রেগে যায় যে এখন সে একটা মেয়ের জন্য তার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটা তো একদমই ঠিক না। তারপর নেথান চলে যায় শেরির সাথে সাক্ষাৎ করতে, সেখানে সে সেই পাইটা নিয়ে গেছে যেটা সেই মেয়েটা নেথানকে খাইয়েছিল। তবে তার এই ডেটটা অর্ডিনারি ডেটগুলোর মতন একদমই না। শেরি এই মুহূর্তে জেলে বন্দি এবং নেথান এসেছে তাকে ভিজিট করতে। এখন শেরির যে ক্রিমিনাল রেকর্ডগুলো রয়েছে সেটার শাস্তি তো সে পাবে, তবে এটাও তো সত্যি যে সে নেথানকে সত্যিই ভালোবাসে। আর কি, আমাদের সিঙ্গেল নেথান আর সিঙ্গেল নেই, একই সাথে সিনেমার স্টোরিটাও এইটুকুনি, আর কিছু নেই। তো আপনাদের কেমন লেগেছে? এটা একটা টিপিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা, একটা এন্টারটেইনিং সিনেমা। হিসেব মতন গল্পটা একদিনের একটা ফাস্ট পেসে চলে, থামার কোনো সিন নেই, একদম ফুল এন্টারটেইনিং, বোর হওয়ার কোনো ব্যাপার নেই। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সোশ্যাল সাইটসগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, আমাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।